দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছে। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, মাথা নত করার চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। প্রতিবাদী কণ্ঠ নতুন করে 21শে জুলাই আওয়াজ তুলবে। যদিও আদালতের অনেক রেস্ট্রিকশন আছে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো কোঅপারেশন করে পিসফুলি অ্যাসেম্বল হয়ে। মনে রাখবেন, জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে, এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণক্ষরী, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। 21শে জুলাইয়ের আগে ফের দলের জনপ্রতিনিধি, বিশেষ করে সাংসদ, রাজ্যসভা ও লোকসভার বিধায়ক এবং যে গুটি কয়েক কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্যরা পড়ে আছেন, মূলত তাদের উদ্দেশ্যে, এর পাশাপাশি সাংগঠনিক স্তরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে, এবং সর্বোপরি তৃণমূল স্তরের কর্মীদের একটি বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বার্তা দিতে গিয়ে তিনি কোয়েল মল্লিকের প্রসঙ্গটি তুলে আনলেন। যদিও মুখে কোয়েল মল্লিকের নাম তিনি নেননি, তিনি বললেন আজ আরও একজন অভিনেত্রী, ভালো অভিনেত্রী, তিনি আগেই রিজাইন দিয়েছিলেন, আজ বিজেপির এক নেতার সঙ্গে দেখা করে তিনি সশরীরে পদত্যাগ করলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। এবং আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত ছিল কোয়েল মল্লিকের দিকে, রঞ্জিত মল্লিকের কন্যা অভিনেত্রী, এবং সেই ছবিও বাইরে এসছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক তিনি করেছেন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে যথারীতি পদত্যাগ করেছেন। এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যারাই লোকসভার বা রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন তাদের মধ্যে বেশিরভাগই ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন। খুব স্বাভাবিকভাবেই সেখান থেকে একটা জল্পনা উস্কে উঠছে, তাহলে কি এবার কোয়েল মল্লিকও বিজেপিতে নাম লেখাবে? সেটা সময় বলবে। কিন্তু কোয়েলের বিষয়টিকে উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তার দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধি যে কয়েকজন টিকে আছেন, নেতা কর্মী, তাদেরকে বার্তা দিতে চাইলেন। রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক বিশেষজ্ঞ বা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কর্মসূচিকে সামনে রেখে তার স্ট্রেংথ বা তার সামগ্রিক শক্তিটা শেষ একবার পরখ করে নিতে চাইছেন। অর্থাৎ 21শে জুলাই একটা ডেডলাইন ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই আপনাদের প্রতিবেদনের শুরুতেই শোনালাম তিনি এটাও বলছেন আরও যাদের যাদের চলে যাওয়ার দরকার চলে যান, লোটা কম্বল নিয়ে চলে যান এবং 21শে জুলাইয়ের আগে চলে যান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ছেকনি নিয়ে বসে আছেন যে 21শে জুলাই বিড়লা তারামণ্ডপের সামনে যে শহীদ তর্পণে মঞ্চ হবে, যেখানে এখনো তার দিকে থাকা নেতা, মন্ত্রী বা জনপ্রতিনিধিরা আসবেন, তাদের মধ্যেও যদি কেউ এখনো চলে যেতে চান তারা তাহলে সেই 21শে জুলাইয়ের আগেই চলে যান, কারণ তিনি ছাকনিতে ছেকে শেষ একবার তার স্ট্রেংথ বা তার প্রকৃত শক্তিটা এই মুহূর্তে মেপে নিতে চাইছেন। এবং এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রকৃত অর্থেই 21শে জুলাইকে সামনে রেখে 21শে জুলাইকে ডেডলাইন করে তার স্ট্রেংথ বা শক্তিটা মেপে নিতে পারবেন? কেন উঠছে প্রশ্নটা? কারণ ধরুন ওপরের তলা লোকসভা বা রাজ্যসভার সাংসদ, নির্বাচিত বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য বা বিভিন্ন জেলায় যারা পরিচিত সাংগঠনিক নেতা, সেটা জেলা সভাপতি হতে পারে, জেলার চেয়ারম্যান হতে পারেন, ব্লক সভাপতি হতে পারেন, এমনকি বিভিন্ন যে উইং রয়েছেন অর্থাৎ ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক,
SC ST OBC এই যে বিভিন্ন শাখা সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ মোটামুটি উপরের তলার যা নেতা নেত্রী সেগুলো তো চোখে দেখা যাচ্ছে, তারা চলে যাচ্ছেন, তাদেরকে সবাই চেনে, পরিচিত মুখ, তারা একে একে কেউ বিজেপিতে যাচ্ছেন, বিশেষ করে রাজ্যসভার সাংসদরা, আর লোকসভা সাংসদরা তো আগেই চলে গিয়ে NCPI নামক আলাদা একটি দলে যোগদান করেছেন, যার দলনেতা হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর বিধায়করা তো লাইন লাগিয়েছেন ঋতব্রত শিবিরে। এটা তো চোখে দেখা যাচ্ছে, এটা নিয়ে খবর হচ্ছে। ফলে কারা কারা চলে যাচ্ছে, যে কোনো কারণেই হোক কারা কারা চলে যাচ্ছেন সেটা সবাই দেখতে পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখতে পাচ্ছেন। কিন্তু নিচু স্তর, যেটাকে সমস্ত রাজনৈতিক দলের মূল সম্পদ বলে ধরা হয়, অর্থাৎ নিচু তলার কর্মী সমর্থক, যারা নিঃস্বার্থভাবে শুধু আবেগ দিয়ে বা ইডিওলজি থেকে বা নীতিগত দিক থেকে বা আদর্শগত দিক থেকে দলটা করেন, ভালোবেসে দলটা করেন, যারা ঝড় জল রোদ উপেক্ষা করে মিটিং মিছিলে হাঁটেন, যারা ভোটের সময় দেয়াল লেখেন, পোস্টার মারেন, যারা বুথে বুথে এজেন্ট হয়ে বসে, একেবারে বুথ স্তরের যারা কর্মী বা সমর্থক, তাদের ঝোঁকটা এই মুহূর্তে প্রায় 2.5 মাস পেরিয়ে গেছে রাজ্যের রাজনৈতিক পলাবদলের পর। তারা কি ভাবছেন, তাদের ঝোঁকটা কোন দিকে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করতে পারছেন কালীঘাটে বসে বসে? সেই নেটওয়ার্ক কি তার এখনো আছে, যে নিচু তলার কর্মীরা যারা অন্য কোনো দলে যোগদান করলে বা অন্য কোনো দলের দিকে ঝুঁকে থাকার প্রবণতা থাকলে সেটা খবরের কাগজে আসে না, সেটা টেলিভিশন চ্যানেলে আসে না, সেটা সোশ্যাল মিডিয়ায় আসে না, এই যে নিচু তলার ভাঙন, সেইটাকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন বা বুঝতে পারবেন না জেলায় জেলায়, গ্রামে গ্রামে, শহরাঞ্চলে আমার নিচু তলার কর্মী সমর্থকরাও আমার দিক থেকে মুখ ফেরাচ্ছে বা তারা যে কোনো কারণে চলে যাচ্ছে? এটার তো কোনো মাপকাঠি নেই, কারণ এটা নিয়ে খবর হয় না, এটা নিয়ে আলোচনা হয় না। ফলে সেটা কি করে তিনি মূল্যায়ন করবেন? কিন্তু শোনা যাচ্ছে নিচু তলার কর্মী যারা এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তার প্রতি আস্থা রাখছেন, তাকে ভালোবাসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যাদের আবেগ, সেই নিচু তলার কর্মীদের কিন্তু একটা বিরাট অংশ ধীরে 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 চোরাবালির মতো ভেঙে যাচ্ছে এবং তাদের বেশিরভাগেরই প্রবণতা কংগ্রেসের দিকে। তারা কিন্তু ইতিউতি বিভিন্ন ছোট ছোট পকেটে কংগ্রেসে জয়েন করছেন, এমনকি বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের মিছিলে তারা যোগদানও করছে। এই তাঁরাই হলো শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যে কোনো রাজনৈতিক দলের প্রধান সম্পদ, মূল সম্পদ। এই নিচুতলা কর্মীদের ওপর ভর করেই দাঁড়িয়ে থাকে একটি দল। তাদের মনোভাব কি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা উনি বলতে পারবেন, ওনার কাছে কতটা খবর আছে। কিন্তু ভাঙন যে একটা লেগেছে এবং তাদের বেশিরভাগেরই প্রবণতা বা তারা বেশিরভাগই ঝুঁকে আছেন কংগ্রেসের দিকে, সেই ছবিও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এবং তার অন্যতম কারণ হলো এই যে 2 ধরনের তৃণমূল বা 4 ধরনের তৃণমূলের যে টুকরে টুকরে জ্ঞান, একটা শিবির অন্য শিবিরকে চোর বাটপার বলছে, আর অন্য শিবির পাল্টা বালিশ চাটা গদ্দার বেঈমান বলছে। এই চলছে, এটাই এখন রাজ্য রাজনীতিতে তৃণমূলের রোজ নামচা। আজ যে আপন কাল সে পর, আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে, কাল সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন অনেকেই অন্য জায়গায় গেছে, কিন্তু ভিতর তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এই যে লেবু যে কজলানো হচ্ছে রোজ রোজ, আজকের অমুক নেতা হাত ছাড়লেন তো পরশু তমুক নেতা হাত ছাড়লেন, এই যে রোজ রোজ যে লেবু কজলা কজলি হচ্ছে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার হচ্ছে, সেখানে কিন্তু তিতিবিরক্ত বা দিশেহারা এই নিচুতলার কর্মীরা। তারা এই তৃণমূলের উপরের নেতাদের আকচিতে কার্যত ক্ষিপ্ত, অভিমানী, দুঃখিত এবং তারা কোনো ক্যাম্পের ওপরই ভরসা রাখতে পারছে না। ফলে তারা অন্য অপশন খুঁজছেন, বিশেষ করে যারা রাজনীতি করতে চান, এবং তারা মনে করছেন আগামী দিনে রাজ্যে বিরোধী দল করতে গেলে কংগ্রেসটাই হলো অপশন। হ্যাঁ, এটা বলতে পারেন। সেই অর্থে জাতীয় কংগ্রেসের বা প্রদেশ কংগ্রেসের 2-1 ছাড়া বিশেষ কোনো মুখ নেই। অধীর চৌধুরী মাঝে মাঝে প্রেস কনফারেন্স করছেন, কিন্তু অধীর চৌধুরীর সেই দম বা সেই গ্রহণযোগ্যতা বা সেই জনপ্রিয়তা এখন নেই। শুভঙ্কর সরকার অত্যন্ত নিপাট একজন ভদ্রলোক, প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু শুভঙ্কর সরকার সেই অর্থে মুখ নয়। তারপরেও তাহলে কংগ্রেসের দিকে ঝোঁক কেন বাড়ছে? দেখুন, কংগ্রেসের দিকে ঝোঁক বাড়ছে এই রাজ্য স্তরের নেতাদের দেখে নয়, কংগ্রেসের দিকে ঝোঁক বাড়ছে দিল্লির সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীদের দেখে। এটা একটা কারণ। আরও একটা কারণ হলো এই মুহূর্তে বিজেপির গোটা দেশে যা স্ট্রেংথ, আমাদের রাজ্যে যা স্ট্রেংথ, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অন্য কোনো রাজনৈতিক দলই নেই। তবুও কংগ্রেসকে ভরসা করছে, কারণ তুলনামূলকভাবে কংগ্রেস অন্তত 6 থেকে 7টা রাজ্যে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্ষমতায় আছে। কংগ্রেসের আসন যাই হোক, কংগ্রেস কিন্তু পার্লামেন্টে প্রধান বিরোধী দল। ফলে দীর্ঘকালীন চিন্তা ভাবনা করেই তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে কিন্তু ধীরে 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 কংগ্রেসের দিকে যাওয়ার একটা প্রবণতা
বা ঝোঁক বাড়ছে, এই সত্যটাকে অস্বীকার করলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিচু তলার এখনো শক্ত ভিত কিছুটা হলেও আছে, সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে, যেটা তিনি নিজেও বুঝতে পারবেন না। দেখুন, এক্ষেত্রে সাম্প্রতিক অতীতের একটি ঘটনার উল্লেখ করি। আপনারা জানেন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল যখন খান খান হয়ে যাওয়ার জোগাড়, ঠিক সেই সময় দিল্লিতে প্রথমে ইন্ডিয়া জোটের বৈঠক এবং তারপর ব্যক্তিগত স্তরে সোনিয়া গান্ধীর বাড়ি গিয়ে তার সঙ্গে বেশ কয়েক ঘন্টা বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে তিনি নিজেই ছেড়েছিলেন বা তৃণমূল কংগ্রেসের তরফে ছাড়া হয়েছিল। ঠিক ওই একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার রাহুল গান্ধীর সঙ্গে বেশ কয়েক ঘন্টা বৈঠক করেছিলেন এবং ছবির পোজ দিয়েছিলেন। সেই ছবিও তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়েছিল। সেই সময়টা যদি আপনাদের মনে থাকে, তৃণমূল স্তরের অনেক ছোটোখাটো নেতা যারা এখনও নিঃস্বার্থভাবে দলটা করে যাচ্ছে বা একেবারে বুথ লেভেলের কর্মী সমর্থকরা, তারা নতুন করে অক্সিজেন পেতে শুরু করেছিল। তারা ভাবছিল এবারে হয়তো বিজেপি বিরোধী একটা জমাটি লড়াই হবে, কংগ্রেস তৃণমূল আইদার মার্চ হয়ে যাবে অথবা এমন একটা জোট হবে যেখানে একসঙ্গে কংগ্রেস তৃণমূল মিলে বিরোধী রাজনীতির একটা পরিষদ তৈরি হবে। কিন্তু প্রায় মাস দেড়েক কেটে যাওয়ার পরেও সেই ছবি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর সেই ছবিই রয়ে গেছে। তারপরে অন্য কোনো বা নতুন কোনো আপডেট আর নিজের দলের নিচু তলার কর্মীদের মধ্যে দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে নিচু তলার কর্মীরা কিন্তু দিশাহারা, নিচু তলার কর্মীরা কিন্তু রোজ রোজ তৃণমূলের ওই দুই গোষ্ঠীর মধ্যে কামড়া কামড়িতে তিতি বিরক্ত, এবং তারা কিন্তু ধীরে ধীরে বিশ্বাস বা ভরসা হারাতে চলেছে তৃণমূলের নেতাকর্মীদের দিক থেকে, এবং সেই জায়গা থেকেই একটা কংগ্রেসে যোগদানের বা কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেকভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের সাম্প্রতিকতম একটি ইন্টারভিউ, তার একটি ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরবো। অরিন্দম বিশ্বাস কি মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের মার্চ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের একটা জোরদার যদি জমাটি জোট হয়, তাহলে আসলে আগামী দিনে বিরোধী রাজনৈতিক পথটা কোন দিকে পরিচালিত হবে? এতে কি আখেরে তৃণমূলের লাভ হবে, কংগ্রেসের লাভ হবে, নাকি দুজনের কারোরই লাভ হবে না? কি বলছেন অরিন্দম বিশ্বাস, তার বিশ্লেষণের একটা ছোট্ট অংশ আপনারা শুনুন। বলেছি, কংগ্রেসের সাথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জোটবদ্ধ হয় তাহলে কিন্তু একটা ফর্মিডেবল অপোজিশন ফোর্স তৈরি হবে বাংলায়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। কংগ্রেসের একটা বড় জায়গা রয়েছে। কংগ্রেসের একটাই অসুবিধা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওয়ার্কার কম, কিন্তু সেটা সেই যে কজন আছে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাথে একসাথে জোটবদ্ধ হয়ে লড়ে, একটা বড় জোট করে, আমার মনে হয় সেই জোট খুব শক্তিশালী হবে, সেটা কিন্তু কাজে দেবে। তো সেই জায়গায় কংগ্রেসের সাথে একটা বোঝাপড়া হোক, কংগ্রেসের সাথে একটা জোট হোক। এমনি ইন্ডিয়া জোট আছে, কিন্তু আমার মনে হয় কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একসাথে হতে পারে তাহলে এর থেকে বড় শক্তি আর কিছু হবে না। এবং বিজেপিকে মানে একটা জায়গায় থামাতে, যে গতিতে যাচ্ছে, যে কাজগুলো করে যাচ্ছে, ভালো অপোজিশন থাকলে সেটা অসুবিধা হয়। কংগ্রেসের সাথে থাকলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লাভবান হবে, কংগ্রেসেরও লাভবান হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে। আপনারা শুনলেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, বা তার মতো অনেকেই কিন্তু মনে করছেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির যা পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, তাদের পক্ষে এককভাবে বিজেপির বিরোধিতা চালিয়ে যাওয়া অসম্ভব। এখন বিজেপি কেন্দ্রে আছে, রাজ্যে আছে, ডবল ইঞ্জিন সরকার, হিউজ একটা ম্যান্ডেট নিয়ে 200টার উপরে আসন নিয়ে তারা ক্ষমতায় এসছে। ফলে এই বিপুল স্ট্রেংথ, তাদের বিরোধিতা করতে গেলে কিন্তু একটা জমাটি বিরোধী শক্তির প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেত্রী, কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। যদি কংগ্রেসের সঙ্গে একটা জোট, সেই অর্থে একটা জোট করা যায়, তাহলে কিন্তু সেটা একটা সলিড বিরোধিতার জায়গা তৈরি হবে। অর্থাৎ কংগ্রেস তৃণমূলের জোট হলে একটা ইতিবাচক বিরোধিতা তৈরি হবে বলেই মনে করছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। এর বাইরে আরও অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেউ কেউ তো মনে করছেন এই মুহূর্তে তৃণমূলের যে অবস্থা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা, তাতে ইমিডিয়েট কোনো শর্ত সাপেক্ষে হোক বা নিঃশর্তভাবে কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাওয়া উচিত। তাহলেই তৃণমূল স্তরের যারা তৃণমূল কর্মী, তাদেরকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবেন। অন্যথায় কংগ্রেস কিন্তু তৃণমূল স্তরে ধীরে ধীরে তাদের স্ট্রেংথ বাড়িয়ে নেবে, এবং তৃণমূলের কিন্তু তৃণমূল স্তরে অর্থাৎ নিচু তলায় কর্মী সমর্থকদের মধ্যেও একটা ক্ষয়ের সঞ্চার হবে। এবং এমন কোনো বড় সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 21শে জুলাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইন ধরা উচিত। 21শে জুলাইয়ের পরই
তার নতুন চিন্তা ভাবনা করা উচিত। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, কংগ্রেস তৃণমূল জোট বা কংগ্রেস তৃণমূলের কি মার্জ হয়ে যাওয়া উচিত? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।